আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 8-এর অর্থাৎ অষ্টম শ্রেণীর নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে আমি মহাকর্ষ অভিকর্ষ যে চ্যাপ্টার রয়েছে ওই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং ওই চ্যাপ্টারের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, 8খানা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোদের কনসেপ্টের জন্য ইম্পর্টেন্ট, এইগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। তাহলে আমি শুরু করছি বেশি কথা না বলে। প্রথমেই কি আছে? স্পর্শহীন বল এবং স্পর্শজনিত বল। আগের ভিডিওতে আমি তোদের সঙ্গে আলোচনা করেছিলাম যে স্পর্শজনিত বল কি জিনিস। কোনো বস্তুর যদি গতির পরিবর্তন করতে হয় তাহলে তার উপর বল প্রযুক্ত করতে হয়। এবং আগের ভিডিওতে দেখেছিলাম এই যে বস্তু, এই বস্তুকে সরাতে হলে আমাদের এই বস্তুর সঙ্গে কন্টাক্ট করতে হচ্ছিল। কন্টাক্ট মানে কি? ওই বস্তুর সঙ্গে স্পর্শ করতে হচ্ছিল। এই বস্তুকে সরাবো, এই বস্তু থেকে, এখান থেকে যদি আমি এই দিকে কোথাও নিয়ে আসি তাহলে কি করতে হলো? হয় এই বস্তুকে এর থেকে ঠেলা দিতে হচ্ছিল অথবা এই দিক থেকে দড়ি দিয়ে টান দিতে হচ্ছিল, অর্থাৎ এর সঙ্গে স্পর্শ থাকতে হচ্ছিল, যার ফলে এর মধ্যে গতির সঞ্চার হচ্ছিল বা এর এই যে জায়গায় রয়েছে এর স্থান পরিবর্তন হচ্ছিল। তাহলে যেই ফোর্সটা কি করতে হয়, যেই ফোর্সটা কোনো বস্তুর ওপর যদি প্রযুক্ত করতে হয় তাহলে যদি তার সঙ্গে স্পর্শ করতে হয়, তার মধ্যে গতি সঞ্চার করতে হলে বা তার মধ্যে বল প্রযুক্ত করতে হলে তাকে যদি স্পর্শ করতে হয়, তখন যেই বলটা কার্যকরী হয় সেই বলকে কি বলা হয়? স্পর্শজনিত বল বলা হয়। যেরকমের টান বল, আমরা একে যেরকমের টান দিয়েছিলাম, এর সঙ্গে স্পর্শ করেই তো টান দিয়েছিলাম, তার জন্য টান বল একটা স্পর্শ বল। অথবা এই দিক থেকে ঠেলা দিয়েছিলাম, তাহলে ঠেলা দেওয়া এটাও কি একটা স্পর্শজনিত বল। কিন্তু কিছু কিছু বল আছে বাস্তবে যেই বলটা স্পর্শহীন বল। স্পর্শহীন মানে কি? যেই বল প্রযুক্ত হতে দুটো বস্তুর মধ্যে কোনো কন্টাক্ট বা স্পর্শের কোনো প্রয়োজন হয় না। কেমন? মনে কর তুই কোথায় রয়েছিস দাঁড়িয়ে, মনে কর তুই একটা বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছিস। এই ছাদের থেকে একটা বলকে তুই ধরে দাঁড়িয়ে আছিস, বলকে, ঠিক আছে? খেলার বল, ক্রিকেট খেলার বল। এবার তোর মনে হলো, তোর কি করলি, হাত থেকে তুই বলটা ছেড়ে দিলি। বলটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই বলটা কি হবে? গতিপ্রাপ্ত হবে এবং কিছুক্ষণ পরে গিয়ে এই ভূপৃষ্ঠের উপর পড়বে। তাহলে এই বলটা কেন গতিপ্রাপ্ত হলো? বলের উপর নিশ্চয়ই কি হয়েছে? বলের উপর নিশ্চয়ই বল প্রযুক্ত হয়েছে। বল প্রযুক্ত হওয়ার কারণেই এই বলটা নিচেই নেমে এসেছে। তাহলে সেই বলটা প্রযুক্ত হওয়ার জন্য কিন্তু আমাদের কোনো স্পর্শ ছাড়াই সেই বলটা প্রযুক্ত হয়েছে। যেমন এই বলটার ওপরে, এই বলটাকে কিন্তু তুই এইভাবে করে কি করিস, এইভাবে করে নিচের দিকে ছেড়েছিস। তুই জাস্ট কি করেছিস? এখান থেকে হাতটা সরিয়ে নিয়েছিস আর সঙ্গে সঙ্গে এই বলটা পড়ে গেছে, ঠিক আছে? তার মানে কি? তার মানে এর মধ্যে যেই বলটা প্রযুক্ত হয়েছিল সেই বলটাতে কোনো স্পর্শ ছাড়াই এর মধ্যে প্রযুক্ত হয়েছিল, যার জন্য এটা কি? স্পর্শহীন বল। তাহলে সেই স্পর্শহীন বলটা কে প্রযুক্ত করেছিল? আমাদের যে পৃথিবী, যা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ কি করে? ভূপৃষ্ঠ সব বস্তুকে নিজের দিকে টেনে আনে। এটা মনে করেন আমাদের পৃথিবী কি করেছিল? এই বলটাকে নিজের দিকে টেনে এনেছিল, যার কারণে এই বলের মধ্যে গতির সঞ্চার হয়েছিল, ঠিক আছে? তাহলে পৃথিবী কি করেছে? পৃথিবী একে কিন্তু বিনা স্পর্শ করেই নিজের দিকে টেনে এনেছে। ওকে স্পর্শ করেনি, তা সত্ত্বেও এই বলটা নিজের দিকে এসছে, যার জন্য এটাকে কি বলা হয়? স্পর্শহীন। স্পর্শহীন মানে কি? যাকে স্পর্শ করা ছাড়াই যেই বলটা প্রযুক্ত হয় তাকে বলা হয় স্পর্শহীন বল। তাহলে ক্লিয়ার হয়েছে স্পর্শহীন বল। তাহলে এই যে বলটা, পৃথিবী এই বলকে নিজের দিকে টেনে আসলো, এই বলকে কি বলা হয়? অভিকর্ষজ বল, ঠিক আছে? এরকম স্পর্শহীন বলের আরো অনেক উদাহরণ রয়েছে। যেরকমের মনে করো এইখানটাতে একটা চুম্বক রয়েছে, এখানে আরেকটা চুম্বক রয়েছে। এই দুটো চুম্বক কি হয়? যদি দুটো আলাদা বিপরীত মেরু হয়, এটা যদি নর্থ আর এটা যদি সাউথ পোল হয়, তাহলে দুইজন পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তোরা দেখেছিস? তাহলে আকর্ষণ করতে হলে কি ওই দুইজনের মধ্যে স্পর্শের প্রয়োজন হয়? স্পর্শের প্রয়োজন কিন্তু হয় না। দুটো আলাদা আলাদা দূরত্বে রেখে দিবি, দেখতে পাবি যে ওরা দুইজন পরস্পরের কাছাকাছি চলে আসছে, যদি সেটা বিপরীত মেরু হয়। আর যদি কি হয়? একই মেরু হয়, তাহলে দুটো চুম্বক কি যায়? পরস্পরের থেকে দূরে সরে যায়। তাহলে এই যে বল প্রযুক্ত হলো, এই বল প্রযুক্ত হতে কোনো কিছুকে সরাতে হলে তো বল প্রযুক্ত করতেই হবে, ফোর্স তো দিতেই হবে। তাহলে এই চুম্বকের ক্ষেত্রে কি হচ্ছে? চুম্বকের ক্ষেত্রে দুটো বস্তুকে পরস্পরের কাছাকাছি আসতেও কোনো স্পর্শ প্রয়োজন হচ্ছে না, বা পরস্পরের থেকে দূরে সরে যেতেও কোনো স্পর্শের প্রয়োজন হচ্ছে না, যার কারণে এই
যে বলটা রয়েছে সেই বলটাও কি স্পর্শহীন বল। তারপরে কি রয়েছে, তারপরে এখানে জানলাম এই যে মহাকর্ষ বা অভিকর্ষ, এই অভিকর্ষ যে বলটাও কি, এই অভিকর্ষ বলটাও স্পর্শহীন বল। ঠিক আছে, তাহলে কেন স্পর্শহীন বল? কারণ এই বলটা কি করছে, কোনো সংস্পর্শ ছাড়াই ক্রিয়া করছে, যার কারণে এটা স্পর্শহীন বল। তাহলে পরীক্ষার জন্য তোদের আসতে পারে যে স্পর্শহীন বল এবং স্পর্শজনিত বলের পার্থক্য লেখো। তাহলে কি করতে হবে, যেই বল কি হয় স্পর্শ ছাড়াই প্রযুক্ত হয় তাকে স্পর্শহীন বল, আর যেই বল প্রযুক্ত হতে হলে স্পর্শের প্রয়োজন হয়, যেরকম এইখানটাতে টানা বল বা ঠেলা বল স্পর্শের প্রয়োজন হচ্ছিল, তখন সেই বলকে কি বলা হয়, স্পর্শজনিত বল। একটা স্পর্শহীন বলের নাম কি, অভিকর্ষজ বল। তারপরে কি চুম্বক যে বল সেটাও কি, সেটা হলো স্পর্শহীন বল। আর ঠেলা বল, টানা বল, এটা কি, এটা হলো স্পর্শজনিত বল। এইবার এরপরে কি আছে, তোদের মহাকর্ষ আর অভিকর্ষ আছে। মহাকর্ষ কি জিনিস আর অভিকর্ষ কি জিনিস, তাই তো? এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখ, তোরা নিউটনের একটা গল্প সবাই শুনেছিস, তাই তো? নিউটন একটা সময় কি আপেল গাছের নিচেই বসেছিল, পড়ালেখা করছিল, তারপরে যেই আপেল ওপরের থেকে, গাছের থেকে নিউটনের মাথার উপর পড়লো, তখনই নিউটনের মাথা খুলে গেল, তাই না? তাহলে নিউটনের মাথা কি করে খুলে গেছিল পারবি বলতে কেউ? কি করে খুলে গেছিল? নিউটন তখন একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, এই আপেলটা কেন কি হলো না, কেন ওপরে চলে গেল না, কেন নিচেই চলে আসলো, কেন এই আপেলটা নিচেই চলে আসলো? কে এই আপেলকে টেনে নিয়ে আসলো? কে এই আপেলকে নিচের দিকে টেনে নিয়ে আসলো? বা বৃষ্টির যে কণা রয়েছে, সেই বৃষ্টির কণা কেন ভূপৃষ্ঠের দিকেই নেমে আসে, কেন এটা উপরের দিকে উঠে যায় না? নিশ্চয়ই এই দুটো বস্তুকে, এই আপেলকে অথবা এই বৃষ্টির কণাকে কেউ নিচের দিকে টানছে। কে নিচের দিকে টানছে? পৃথিবী তার কেন্দ্রের দিকে এই বস্তুগুলোকে টানছে। যেই বলে টানছে সেই বলটা হলো অভিকর্ষজ বল। ঠিক আছে, এবং এটা তো আমরা বললাম, এটা আমরা কিসের, পৃথিবীর সাপেক্ষে বললাম। শুধু তো পৃথিবীর সাপেক্ষে না, যদি আমরা তো কিসে রয়েছি, একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেসব বস্তু রয়েছে, সব বস্তুকে নিয়ে যদি চিন্তা করি, পৃথিবী ছাড়া সেই বৃহৎ স্কেলে যদি দেখিস, তাহলে দেখতে পাবি কি সব বস্তুই কি পরস্পরকে আকর্ষণ করে। যেরকমের আমার সামনে যদি কেউ থাকে, তাহলে কি হবে, আমার নিজের একটা ভর আছে, আমার সামনে যে লোক রয়েছে তারও একটা ভর রয়েছে, আমরাও কিন্তু পরস্পরকে আকর্ষণ করব। বা তুই আর তোর বন্ধু দুইজন পাশাপাশি বসে রয়েছিস, তোরাও কিন্তু পরস্পরকে আকর্ষণ করবি। সব কিছুই পরস্পরকে আকর্ষণ করে। এই ঘটনাটা কখন দেখতে পাবি, যদি আমরা কি করি, আমরা যদি স্পেসে চলে যাই। স্পেসে মানে মহাশূন্যে যদি চলে যাই, তখন আমরা দেখতে পাবো কি দুটো আলাদা আলাদা বস্তু পরস্পরের দিকে এগিয়ে আসছে। কেন এগিয়ে আসছে? কারণ মহাবিশ্বে যেসব বস্তু রয়েছে, মহাবিশ্বের সমস্ত বস্তুই পরস্পরকে আকর্ষণ করে, সব বস্তুই, যে কোনো বস্তু। তাহলে তোদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে পৃথিবীতে থাকা অবস্থায় কেন আমরা একে অপরকে আকর্ষণ করি না? যেরকমের আমার সামনে যদি কেউ থাকে বা তোর সামনে যদি কেউ থাকে, তাহলে সে কেন তোর দিকে চলে আসে না, বা তুই কেন তার দিকে চলে যাস না, বা আমি কেন আমার সামনে যে বস্তু রয়েছে তার দিকে চলে যাই না, বা সেই বস্তুটা কেন আমার দিকে আসে না? এই প্রশ্নের উত্তর একটু পরে পাবি, আমি একটু পরে দিচ্ছি। ঠিক আছে, আগে এখানকার কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, তারপরে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে মহাবিশ্বে যেসব বস্তু রয়েছে, সমস্ত বস্তুই কি পরস্পরকে আকর্ষণ করে। তাহলে মহাবিশ্বের মধ্যে কি পৃথিবীও একটা বস্তু? মহাবিশ্বের মধ্যে পৃথিবীও কি হবে, একটা বস্তু হবে। তাহলে আর এই আপেলটাও কি হবে, একটা বস্তু হবে। তাহলে মহাবিশ্বের মধ্যে যে বস্তু রয়েছে, সেই বস্তু যদি সবাইকে আকর্ষণ করে, তাহলে এই আপেলকে এই পৃথিবীও আকর্ষণ করবে অবভিয়াসলি। তার জন্যে, এবং এই আপেলও পৃথিবীকে আকর্ষণ করবে, তার জন্যে কি হয়, তার জন্যে এই আপেলটা পৃথিবীর দিকে চলে আসে। এবার তোদের মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে পৃথিবী কেন আপেলের দিকে চলে যায় না, তাই না? এটাও তো আসার কথা। কারণ হলো, এই আপেলের তুলনায় পৃথিবী অনেক বড়, তার কারণে পৃথিবীর ভর বা পৃথিবীর বল বেশি, তার জন্যই আপেলটাই পৃথিবীর দিকে আসে। ঠিক আছে, আচ্ছা, তাহলে
তাহলে কি হলো, তাহলে আমরা জানতে পারলাম যে পৃথিবীতে সমস্ত বস্তুই পরস্পরকে আকর্ষণ করে, যেই বলে আকর্ষণ করে সেই বলটা হলো মহাকর্ষ বল। ঠিক আছে, তাহলে মহাকর্ষ হলো এক ধরনের আকর্ষণ বল। ঠিক আছে, ওরা কিন্তু কখনোই কোনো বস্তু পরস্পরকে বিকর্ষণ করে না। মহাবিশ্বে যেসব বস্তু আছে সব বস্তুই, সমস্ত বস্তুই পরস্পরের দিকে চলে আসার চেষ্টা করে, কেউ কিন্তু পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে না। তাহলে এটা হলো মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ হলো এক ধরনের আকর্ষণধর্মী বল। এবং এই মহাকর্ষ বলের মধ্যে যদি কোনো একটা বস্তু পৃথিবী হয়, তখন তাদের মধ্যে যে বল প্রযুক্ত হয় তখন সেটাকে কি বলা হয়, অভিকর্ষজ বল বলা হয়। তাহলে ক্লিয়ার হয়েছে মহাকর্ষ বল আর অভিকর্ষজ বল। মহাকর্ষজ বল এবং অভিকর্ষজ বল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আসতে পারে যে মহাকর্ষ বল আর অভিকর্ষ বলের পার্থক্য লেখো। এইটুকু সবার ক্লিয়ার। এইবার কথা হচ্ছে যে আমরা এখন একটা কনসেপ্ট বুঝে গেছি যে সমস্ত বস্তুই পরস্পরকে আকর্ষণ করে। এবার নিউটনের কথায় আসি। নিউটন কি বলেছিল? নিউটন এই যে আকর্ষণ বল, এই দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের যে মান, কত বল দিয়ে আকর্ষণ করছে, ওই ফোর্সের মানটা বের করেছিল। ঠিক আছে, যখন এই যে আপেল রয়েছে, এই আপেল আর এই যে পৃথিবী, এই আপেল আর এই পৃথিবী পরস্পরকে কত বলে আকর্ষণ করছে। বল মানে কি? বল মানে ফোর্স। কত ফোর্স দিয়ে আকর্ষণ করছে, সেই ফোর্সের মান কি করেছিল? নিউটন বের করেছিল। এবং সেই ফোর্সের মান বের করতে গিয়ে উনি কি সূত্র দিয়েছিলেন? উনি এই সূত্র দিয়েছিলেন যে এই ফোর্সের মান, বা এই যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের মান কি? বলের মান হলো এই ফোর্স, এই দুটো বস্তুর, যেই দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করছে সেই দুটো বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এই নিচে যে পৃথিবী রয়েছে, পৃথিবীর ভরকে মনে কর এম ধরলাম। আচ্ছা, পৃথিবী বাদ দে, ঠিক আছে, পৃথিবী বাদ দে। আমরা মহাকর্ষ বলের কথা যেহেতু বলছি, সেহেতু পৃথিবী আসবে না, সেহেতু কি আসবে? সেহেতু যে কোনো দুটো বস্তু আসবে। আচ্ছা, এই যে কোনো দুটো বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় তখন সেটা অভিকর্ষ হবে। দেখ, তাহলে মনে কর এই যে দুটো বস্তু, একটা হলো আপেল, একটা হলো পৃথিবী। তাহলে কি পৃথিবীর যে ভর, সেই ভরকে আমি কত ধরলাম? মনে কর এম ধরলাম, বড় এম। আর এই আপেলের ভর মনে কর ছোট এম ধরলাম। তাহলে এই আপেল আর এই পৃথিবীর, তাহলে নিউটনের সূত্র অনুসারে নিউটন কি বলেছিলেন? যে সব বস্তুর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল হবে, সেই আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে বড় এম আর ছোট এম, এই দুটোর গুণফলের সমানুপাতিক হবে, এই ফোর্সের মান। এবং উনি আরো একটা জিনিস বলেছিলেন যে এই ফোর্সের মান কি? এই দুটো বস্তুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব যত বেশি হবে তত বলের মান কমতে থাকবে। ঠিক আছে, তাহলে দূরত্ব যত বেশি হবে বলের মান তত কমতে থাকবে। তাহলে এই দুইজনের মধ্যে, এই আপেল আর এই পৃথিবীর মধ্যে যদি দূরত্ব, ডিস্টেন্সকে ডি দিয়ে প্রকাশ করি, তাহলে কি হবে? এই দূরত্ব বলের ব্যস্তানুপাতিক হবে। তাহলে 1/d তার স্কয়ার হবে, ব্যস্তানুপাতিক, তার জন্য 1/d। এগুলো জানিস। এইবার আমরা কি করতে পারি? এবার আমরা বলের মান বের করতে পারি। তাহলে দেখ, এটা হলো একটা সমীকরণ হলো, আর এটা হলো 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তাহলে এফ সমানুপাতিক, আমরা কি করতে পারি? এই দুইজনকে যদি সলভ করি তাহলে কি হবে? এম, বড় এম ছোট এম বাই ডি স্কয়ার হবে তো, এরকমের হবে। এবার আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দেবো। সমানুপাতিক চিহ্ন কি করবো? উঠিয়ে দেবো, সমানুপাতিক চিহ্ন রাখবো না। তাহলে এফ সমান সমান কি হবে? সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায় তখন একটা ধ্রুবক সংখ্যা আসে, তখন আমাদের কি লিখতে হয়? একটা ধ্রুবক সংখ্যা লিখতে হয়। ধ্রুবক সংখ্যাকে মনে করেন আমি কি দিয়ে প্রকাশ করলাম? জি দিয়ে প্রকাশ করলাম। তাহলে উপরে বড় এম ছোট এম বাই নিচেই কি হবে? ডি স্কয়ার হবে। এই যে সূত্রটা আমরা পেলাম, এই সূত্রের মাধ্যমেই কোনো দুটো বস্তু কি বলে আকর্ষণ করছে পরস্পরকে, সেই আকর্ষণ বলের মান আমরা বের করতে পারবো। তাহলে এইখানটাতে জি, এই জিটা কি পেলাম? জিটা হলো সর্বজনীন কি? মহাকর্ষ ধ্রুবক। জিটা কি? সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এইবার এই সূত্র, তাহলে আমরা যদি মনে কর তোদের দুজন বন্ধুকে পৃথিবীকে ছাড়িয়ে মহাশূন্যে পাঠিয়ে দিলাম, বা মনে কর দুইজনকে পাঠিয়ে দিলাম মহাশূন্যে, তাহলে কি
তোদেরকে স্পেস স্যুট পরিয়ে যদি পাঠিয়ে দেওয়া হয়, তোরা উপরে গিয়ে দেখতে পাবি যে তোরা দুইজন পরস্পরের দিকে আস্তে আস্তে করে চলে আসছিস। কেন আস্তে আস্তে করে চলে আসছিস পরস্পরের দিকে? কারণ তোরা দুজন পরস্পরকে আকর্ষণ করছিস। কি বল দিয়ে আকর্ষণ করছিস? কি বল দিয়ে আকর্ষণ করছিস? তাহলে জি কে কি বলা হয়? সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এবার আমি কি বলছিলাম, যদি তোদের দুজন বন্ধুকে মহাকাশে পাঠিয়ে দিই তাহলে দেখতে পাবি তোরা দুজন পরস্পরকে আকর্ষণ করছিস। কেন আকর্ষণ করছিস? কারণ এখানটাতে কে ক্রিয়া করছে? মহাকর্ষীয় বল ক্রিয়া করছে। কারণ কারণ এইখানটাতে আমরা কি করেছি, তোদের দুইজনকে অনেক দূরে, পৃথিবীর যে শক্তি, যে অভিকর্ষ বল, সেই অভিকর্ষ বলের শক্তির থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। এবার যেহেতু অভিকর্ষ বলটা ক্রিয়া করছে না, তখন কি ক্রিয়া করছে? তখন মহাকর্ষ বল ক্রিয়া করছে তোদের দুইজন বস্তুর মধ্যে। এবং যেহেতু তোদের দুইজন বস্তুর মধ্যে কি আছে? ভর আছে। তোদের দুইজন বস্তুর ভর আছে, তার জন্য তোরা দুইজন বন্ধু পরস্পরকে আকর্ষণ করছিস। এবার কি বল দিয়ে আকর্ষণ করছিস? সেই বলের মান আমরা কি করতে পারবো? এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। এবং এই যে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষায় তোদের প্রশ্ন আসতে পারে যে কেন জি কে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়? তাহলে ধ্রুবক এটাকে কেন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়? কারণ এই জি এর মান কোনো কিছুর উপর নির্ভর করে না। কোনো বস্তুর আকার, আকৃতি বা কোনো বস্তুর চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, কোনো কিছুর উপরেই জি এর মান নির্ভর করে না। জি এর মানকে সবসময়ের জন্য একই হয়। কোনো বস্তুর আকার যদি বড়ও হয়ে যায় তাও জি এর মান যা, আকার যদি ছোট হয় তাও জি এর মান তাই। কোনো বস্তু যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে তাও জি এর মান যা হবে, যদি চৌম্বক ক্ষেত্রের বাইরে থাকে তাও জি এর মান সেমই হবে। সব ক্ষেত্রে সেমই হবে। জি এর মান কি হবে? কখনোই আলাদা হবে না। তার জন্য এটাকে ধ্রুবক বলা। এবং জি এর মান কত? 6.67 বাই 10⁻11 নিউটন মিটার কেজি, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, জি এর মান। এবার এই যে জি এর একক, এই জি এর একক আমরা বের করা শিখবো। কি করে আমরা জি এর একক বের করতে পারি? আমরা তো মুখস্থ রাখবো না, আমরা কি করে বের করব? জি এর মান এখানে মুছে দিচ্ছি। মুছে দিলেই তোরা নিজেরাই জি এর মান বের করতে পারবি এই সূত্রের থেকে। তাহলে আমরা কি সূত্র পেলাম? নিউটনের সূত্র পেলাম, এফ সমান সমান জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার। আমাদের কিসের মান বের করতে হবে? জি এর একক বের করতে হবে। তাহলে জি এর একক বের করতে হলে এই সূত্রে কি আছে? এফ এর একক, এফ এর একক কি? এফ বা বলের একক কি? বলের একক হলো নিউটন। তারপরে জি এর একক বের করব। আর m1 m2 এই দুটো হলো ভর। ভরের একক কি? ভরের একক হলো কেজি। তাহলে দুখানা রয়েছে, তাহলে কি হবে? দুখানা কেজি হবে। আর নিচেই কি? ডি স্কয়ার মানে কি? ডিস্টেন্স হলো মিটার। তাহলে কি হবে? মিটারের স্কয়ার হবে। এবার কি করব? এবার জি এর মান, তাহলে নিউটন, এই মিটার এই পাশে চলে আসবে, নিউটন মিটার স্কয়ার। আর এই কেজি কি হলো? স্কয়ার হয়ে যাবে। স্কয়ার হয়ে কি নিচে চলে আসবে? তাহলে কেজি স্কয়ার। তাহলে জি এর মান নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার। আমরা এটাকে এরকমেরও লিখতে পারি, নিউটন মিটার কেজি ইনভার্স 2। অথবা এখানে যেমন লিখেছি এইভাবেও আমরা লিখতে পারি। এইভাবে করে আমরা কি করতে পারি? জি এর মান বের করতে পারি, জি এর একক বের করতে পারি। জি এর কি বের করতে পারি? একক বের করতে। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য জি এর একক। এবং জি এর মান কত? 6.67 বাই 10⁻11। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এইখানটাতে। তাহলে আশা করছি এইখানটাতে কারোর কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে একটা আমি অঙ্ক করে দিই। ঠিক আছে, একটা অঙ্ক করে দিলে তোদের একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা মনে কর এইখানটাতে যে আপেলটা দিলাম, না আপেল থাক, তোদের দুইজন বন্ধুকে যে মহাকাশে পাঠিয়ে দিলাম, সেই মহাকাশের অঙ্কই দিই। ঠিক আছে, মনে কর তোদের একজন বন্ধুর ভর মনে কর 50 কেজি। মনে কর একজন বন্ধুর ভর দেওয়া আছে 50 কেজি, আর অন্যজনের ভর দেওয়া আছে, মনে কর অন্যজনের ভর 40 কেজি। ঠিক আছে,
এবং তোরা কিসে রয়েছিস, মহাকাশে রয়েছিস। মহাকাশে তোদের মধ্যে দূরত্ব কত রয়েছে, এবং দুজনের দূরত্ব কত হবে, দূরত্ব মনে কর 5 মিটার, দুজনের দূরত্ব 5 মিটার। তাহলে এই দুইজন বন্ধুর মধ্যে কতটুকু বল প্রযুক্ত হচ্ছে, তাই তো। আমরা কোথায় আছি, মহাকাশে রয়েছি। এখানে কি রয়েছিস, তুই রয়েছিস, আর এইখানটাতে কে রয়েছে, তোর বন্ধু রয়েছে। দুইজন বন্ধু রয়েছিস, এবং এই দুইজন বন্ধুর মধ্যে দূরত্ব কত দেওয়া রয়েছে, দূরত্ব দেওয়া রয়েছে 5 মিটার দেওয়া রয়েছে। একজন বন্ধুর ওজন কত দেওয়া রয়েছে, 50 কেজি, আর একজন বন্ধুর ওজন কত দেওয়া রয়েছে, 40 কেজি দেওয়া রয়েছে। এটাই তো প্রশ্ন। তাহলে তোদের দুইজনের মধ্যে কতটুকু বল প্রযুক্ত হচ্ছে। তোরা দুইজন তো পরস্পরের দিকে চলে আসবে, এও এই দিকে আসবে, তুইও এই দিকে যাওয়ার চেষ্টা করবি, তাই তো। দুইজন পরস্পরের দিকে আসার চেষ্টা করবি, যেহেতু পরস্পরকে আকর্ষণ করছিস, মহাকর্ষ বল কাজ করবে। তাহলে এই মহাকর্ষ বল এফ সমান কত হবে আমাদের সেটা বের করতে হবে। তাহলে কি দেওয়া রয়েছে, M1 দেওয়া রয়েছে 50 কেজি, M2 দেওয়া রয়েছে 40 কেজি, আর কত ডিস্টেন্স ডি দেওয়া রয়েছে 5 মিটার। তাহলে এফ সমান কি হবে, এফ সমান জি ইন্টু M1 M2। M1 কত, M1 হলো 50, M2 কত, M2 হলো 40, বাই ডি এর মান কত, ডি এর মান হলো 5, ডি এর মান কত 5। তাহলে কত হবে 5 স্কয়ার। তাহলে কত হবে, তাহলে 5 5 25, 25 দিয়ে কাটলে 2, 80। আর জি এর মান কত 6.67 বাই 10⁻11 গুণ, তাহলে কি হবে 4 দুগুণে 80। তাহলে এই যে মানটা পেলাম, এত নিউটন হবে তোদের দুইজনের মধ্যে, এত নিউটন হবে তোদের দুইজন বন্ধুর মধ্যে কি বলের মান, কতটুকু বলে তোদের দুইজন বন্ধুর, কতটুকু বল তোদের দুইজন বন্ধুর মধ্যে ক্রিয়া করছে, তার মান হলো এটা, এত নিউটন আমরা বেরিয়ে যাবে। তাহলে তাহলে এটা কি পেলাম আমরা, এটা পেলাম অভিকর্ষজ বল। এই সরি, এটা হলো মহাকর্ষজ বল। যেহেতু এখানটাতে পৃথিবী নেই, যদি কোনো বস্তু কি হয় পৃথিবীতে থাকে, যদি কোনো বস্তু পৃথিবীতে থাকে তখন কি হবে, তার উপরেও তো একটা বল প্রযুক্ত হবে। তাহলে পৃথিবীর উপরে যে বলটা প্রযুক্ত হবে সেটা কি হবে, আমি কি বলেছি, যখন অভিকর্ষজ বলের সংজ্ঞা দিয়েছেন তখন বলেছিলাম যে মহাকর্ষজ বলও কি, সরি, অভিকর্ষজ বলও কি এক ধরনের মহাকর্ষজ বল, কিন্তু এটাকে আমরা অভিকর্ষজ কেন বলা হয়, কারণ একটা বস্তু যদি পৃথিবী হয় তাহলে আরেকটাকে কি বলা হয়, তখন সেই দুটো বস্তুর মধ্যে যে বল প্রযুক্ত হয় তখন সেই বলকে কি বলা হয়, অভিকর্ষজ বল বলা হয়। তাহলে কি, তাহলে আমি এখানে একটুখানি মুছে দিই, ঠিক আছে, এইখানটাতে মুছে দিচ্ছি। মুছে দিয়ে আরেকটা জিনিস, আরেকটা সুন্দর কনসেপ্ট তোদের বুঝিয়ে দিই। তাহলে আমরা কি পেয়েছি, বলের মান পেয়েছি। কিসের মান পেয়েছি, বলের মান পেয়েছি। এইবার মনে কর কি রয়েছে, এইবার মনে কর তোদের একটা বন্ধু কি রয়েছে, পৃথিবীর ওপরে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, একটা বন্ধু কি রয়েছে, পৃথিবীর ওপরে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই যে বন্ধুটা, তোর যে বন্ধুটা পৃথিবীর ওপরে দাঁড়িয়ে রয়েছে, এই বন্ধুটা এবং এই পৃথিবী, এই দুইজনের মধ্যেও তো একটা বল, একটা আকর্ষণ বল ক্রিয়া করবে। কেন একটা আকর্ষণ বল ক্রিয়া করবে, কারণ আমরা জানি মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু পরস্পরকে কি করে, আকর্ষণ করে। তাহলে এটা একটা বস্তু আর পৃথিবী একটা বস্তু, তাহলে দুটো বস্তুই কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এই দুটো বস্তুই কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে দেখ, আমি পৃথিবীর ক্ষেত্রে কি ধরে নিয়েছি, পৃথিবীর ক্ষেত্রে একটা জিনিস ধরে নিয়েছি, পৃথিবীর সম্পূর্ণ ভরটা কোথায় রয়েছে, পৃথিবীর কেন্দ্রে পুঞ্জীভূত অবস্থায় রয়েছে, এরকম করে ধরে নিয়েছি, তাই তো। তাহলে কি, আমার কথা বুঝতে পারলি না, দেখ মনে কর আমার কাছে কি রয়েছে, আমার কাছে একটা পেন রয়েছে। আমি হিসাবের জন্য এটা ধরে নিতে পারি এই পেনের সমস্ত ভর একটা বিন্দুতে পুঞ্জীভূত অবস্থায় রয়েছে। সেই বিন্দুটা কোনটা, এই পেনকে আমি যেই জায়গায় রাখলে এই পেনটা কি হয়ে যাচ্ছে, পেনটা দেখেছিস, পেনটা কি হয়ে গেছে, এক জায়গায় স্থির হয়ে গেছে, মানে দুই জায়গায়, অর্থাৎ এই যে বিন্দুটার উপরে এই পেনটা দাঁড়িয়ে রয়েছে, এই বিন্দুটা আমি ধরে নিতে পারি এই বিন্দুতে কি রয়েছে, এই পেনের সম্পূর্ণ ভর পুঞ্জীভূত অবস্থায় রয়েছে। পৃথিবীর ক্ষেত্রেও আমি সেটাই ধরে নিতে পারি, পৃথিবীর সমস্ত ভর একটা বিন্দুতে পুঞ্জীভূত অবস্থায় রয়েছে। কোথায় সেই বিন্দু, সেই বিন্দু হলো পৃথিবীর কেন্দ্র। এবং মানুষের ক্ষেত্রেও সেম, মানুষের ক্ষেত্রে মানুষেরও একটা এমন একটা জায়গা রয়েছে মানুষের শরীরের মধ্যে, সেই জায়গা আমি ধরে নিতে পারি সেই জায়গার মধ্যে সেই মানুষটার সম্পূর্ণ ভর পুঞ্জীভূত অবস্থায় রয়েছে।
ক্লিয়ার হয়েছে আমার কথা? তাহলে মহাবিশ্বে যেসব বস্তু রয়েছে আমি ধরে নিতে পারি সমস্ত বস্তুর ভর তাদের কেন্দ্রে বা এমন একটা জায়গা থাকে যেই জায়গার মধ্যে পুঞ্জীভূত অবস্থায় রয়েছে। এখন এই পেনের ক্ষেত্রে আমি কোথায় পেয়েছি? পেনের ক্ষেত্রে এই জায়গাটাতে রয়েছে, এই জায়গা পেয়েছি, এই জায়গাটাতে কি হয়েছে? পেনের সমস্ত ভর পুঞ্জীভূত অবস্থায় রয়েছে। দেখেছিস এই পেনের কিন্তু এটা একদম মিডিল পয়েন্ট না, এটা কিন্তু একদম মিডিল পয়েন্ট না, কিন্তু এই জায়গায় পুঞ্জীভূত রয়েছে, যার কারণে এই পেনটা ব্যালেন্স হয়ে থাকলো। তাহলে আমরা ফিজিক্সের প্রবলেম সলভ করার জন্য কি করে নিই? হিসাবের সুবিধার্থে ধরে নিই এমন একটা জায়গা বেছে নিই যেই জায়গা হলো ব্যালেন্স পয়েন্ট, যেই জায়গা সাপেক্ষে আমরা কি করি? অঙ্ক সলভ করি। এটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে দুটো বস্তু দেওয়া রয়েছে পৃথিবী এবং তোর বন্ধু, তাহলে এদের মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করবে সেটাই হবে অভিকর্ষ বল, তাহলে এদের দুইজনের মধ্যে কতটুকু বল ক্রিয়া করছে সেটার মান আমরা কি করতে পারি? এই যে সূত্র, এই সূত্রের মাধ্যমে এই যে সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারি? বের করতে পারি। তাহলে আমরা বের করে ফেলাই এই দুইজনের মধ্যে কতটুকু বল প্রযুক্ত হচ্ছে। তাহলে দেখ এই পৃথিবীর কেন্দ্রের থেকে পৃথিবীর যে পৃষ্ঠ, এর দূরত্ব কত? এর দূরত্ব হলো পৃথিবীর ব্যাসার্ধের সমান, যেটাকে আমি কত দিয়ে? আর দিয়ে প্রকাশ করতে পারি। পৃথিবীর কেন্দ্রের থেকে পৃথিবীর তোর যে বন্ধু, এই বন্ধুটা কোথায় দাঁড়িয়ে রয়েছে? পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেই তো দাঁড়িয়ে রয়েছে। তাহলে পৃথিবীর কেন্দ্রের থেকে ভূপৃষ্ঠ অবধি দূরত্ব কত? সেটা হলো পৃথিবীর ব্যাসার্ধের দূরত্বের সমান। পৃথিবীর ব্যাসার্ধকে কি দিয়ে প্রকাশ করতে পারি? আর দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, আর দিয়ে প্রকাশ করতে পারি। বা এই আর এর মান কত? এই আর এর মান হলো 6370 কিলোমিটার। আর বা পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। তাহলে এবং এই যে পৃথিবীর ভর আমরা কি জানি? আমরা এই সূত্রের থেকে জানি কোনো বস্তুর কি করতে হলে, দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল বের করতে হলে তাদের ভর লাগবে। তাহলে তোর বন্ধুর ভরও লাগবে, পৃথিবীর ভরও লাগবে। পৃথিবীর ভরকে আমরা কত? আমরা জানি পৃথিবীর ভরকে আগের সূত্রে এম ধরে নিয়েছিলাম, এবং এই এম এর মান হলো 5.96 গুণ 10⁻²৪ কেজি। এটা হলো পৃথিবীর ভর। এবং তোর বন্ধুরও একটা ভর আছে, সেই ভরকে আমি কি ধরে নিলাম? এম ধরে নিলাম। তাহলে এম সমান মনে কর কত কেজি? 40 কেজি। এম সমান 40 কেজি ধরে নিলাম। তাহলে তোর এই যে বন্ধু, এই বন্ধুকে পৃথিবী কত বল দিয়ে টানছে সেই বলের মান আমরা বের করতে পারি, এবং এই বন্ধুকে যেই বল দিয়ে টানছে সেটাই হলো এই বন্ধুর ওজন। ঠিক আছে, এই বন্ধুকে যেই বল দিয়ে টানছে পৃথিবী, যেই বল একটা বল দিয়ে টানছে, তো তোরা একটু আগেই তো জানলি একটা বল দিয়ে টানবে, দুটো বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে এই বন্ধুকে পৃথিবী যেই বল দিয়ে টানছে সেটাই হলো তোর এই বন্ধুর ওজন। ঠিক আছে, তাহলে তোদের একটা মিসকনসেপশন রয়েছে যে ওজন আর ভরের একটা মিসকনসেপশন রয়েছে। তাহলে এইখানটাতে যে এমটা নিয়েছিলাম, অর্থাৎ যেটা আমরা দাড়ি পাল্লাই বা বাজারের ওয়েট মেশিনে মাপি, সেটা অ্যাকচুয়ালি কি মাপি? সেই বস্তুর ভর মাপি। এবং সেই বস্তুর ওজন কোনটা? ওজন হলো সেই বস্তুকে পৃথিবী যেই বল দিয়ে টানে নিজের দিকে, সেটাই হলো ওই বস্তুর ওজন। তাহলে ওজন আর ভরের পার্থক্য বুঝতে পেরেছিস? তাহলে কতটুকু বল দিয়ে টানছে সেটা আমরা বের করতে পারি এই সূত্রের মাধ্যমে। তাহলে আমরা কি জানি? এফ সমান জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি, বা ডি স্কোয়ার। তাহলে জি সমান 6.67 বাই 10⁻11। m1 এর মান কত? 5.96 গুণ 10⁻24 বাই গুণ তোর বন্ধুর ওজন কত? 40 বাই আর এর মান কত? আর এর মান হলো 6370। তাহলে এই যে কাটাকুটি করলে যেই মানটা পাবো, এই মানটাই কি হবে? এই মানটাই হবে তোর বন্ধুর ওজন। সেই মানটাই কি হবে? বন্ধুর ওজন। তাহলে আমরা ওজন কি এখান থেকে জানলাম যে ওজন হলো একটা বল। ঠিক আছে, ওজন কি? ওজন হলো একটা বল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এইখানটাতে? এটুকু ক্লিয়ার? এবং যদি এটা তুই কাটাকুটি করিস, এই জিনিসটা কাটাকুটি করিস, তাহলে দেখতে পাবি এই ওজনের যে মান বা তোর এই বন্ধুর ওপর ক্রিয়াশীল বলের মান কত হবে? 9.8 গুণ 40-এর সমান হবে।
9.8 গুণ 40-এর সমান হবে। অর্থাৎ এই যে টার্মটা রয়েছে, এই যে টার্মটা এখান থেকে এইখান থেকে এইটুকু 6.67 বাই 10⁻11 গুণ 5.96 গুণ 10⁻24/6370 এই টার্মটার মান অ্যাকচুয়ালি হবে 9.8। ঠিক আছে, তাহলে এই টার্মটার মান কত হবে? অ্যাকচুয়ালি 9.8 হয়। তোরা বাড়িতে করে দেখবি। ঠিক আছে, কি করবি? বাড়িতে করে দেখবি। আশা করি তোরা এইটুকু বুঝতে পেরেছিস। এইখানটাতে স্কোয়ার হবে, তাই না? আর স্কোয়ার, তাহলে 6370 স্কোয়ার, তাহলে কি হবে? এই যে টার্মটা রয়েছে এই টার্মটা হবে 9.8-এর সমান হবে। তাহলে তার জন্যেই আমরা কোনো বস্তুর, তার জন্য আগে যখন তোদের পড়াচ্ছিলাম, মানে বলের যে চ্যাপ্টারটা ছিল, মানে এই মহাকর্ষ বলের আগে বল ও চাপের যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছিলাম, সেই চ্যাপ্টারে সবসময় দেখেছিস যখনই ভর দেওয়া থাকতো সেই ভরের সঙ্গে 9.8 আমরা কি করে দিয়েছিলাম? 9.8 গুণ করে দিয়েছিলাম। গুণ করে আমরা কিসের মান বের করছিলাম? ওজনের মান বের করছিলাম। তাহলে এইটুকু আশা করছি এইখানটাতে কারোর কোনো অসুবিধা নেই। আমি মুছে দিচ্ছি এখান থেকে মুছে দিচ্ছি এইগুলো। তোদের যাদের স্ক্রিনশট দেওয়ার তারা স্ক্রিনশট দিয়ে নিবি। এবার তোদের একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলি, একটা ইন্টারেস্টিং, এটা তো তোরা এই যেটুকু করালাম সেটা তো তোরা বাস্তব জগতের থেকে জানতে পারলি। এবার আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এবার একটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনটা কি? এই যে 9.8 এর কথা বললাম না, আমি কি বললাম? 9.8 এই 9.8 এটা অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পেলাম? এটা আমরা দেখতে পেলাম যে এফ সমান আমরা কোন সূত্রের থেকে পেলাম? এফ সমান জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার, জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। এবার মনে কর এখানটাতে আছে পৃথিবীর কেন্দ্র, এখানটাতে একটা বস্তু রয়েছে, এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। তাহলে এদের দুইজনের মধ্যে দূরত্ব হলো আর হলো ব্যাসার্ধ। এটুকু আমরা জেনেছি। এবং আমরা একটা জিনিস জেনেছি যে সেটা হলো জি এর মান কত? 6.67 বাই 10⁻11। আর এমটা কি? এমটা হলো পৃথিবীর ভর কত? 5.96 গুণ 10⁻24। তাহলে 5.96 গুণ 10⁻24। আর এই আরটা কত? আরটা হলো পৃথিবীর যে ব্যাসার্ধ 6370, তাহলে 6370 তার স্কোয়ারের সমান। তাই তো? এই জিনিসটার মানই কি দেখেছিলাম? এই পাশে দেখেছিলাম এই জিনিসটার মানই কত হয়েছে? 9.8 হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 9.8 হয়েছে। তাহলে এর সঙ্গে যে এমটা জুড়ে রয়েছে, এই এমটার মান যদি আমরা 1 করে দিই, এই এমটার মান যদি আমরা কি করি? 1 করে দিই, 1 কেজি নিই বা একক ভর নিই। ঠিক আছে, প্রথমে কত নিয়েছিলাম? এই জায়গায় দেখেছিলি 40 নিয়েছিলাম। যদি আমি কি করে দিতাম? এই এম যে ভরটা রয়েছে এই ভরটাকে কত নিতাম? 1 কেজি নিতাম। তাহলে কি হতো? তাহলে এই টার্মটার মান কত হতো? 9.8 হতো। আর তার সঙ্গে এই 1 কেজি গুণ করলে কি হতো? এই 1 কেজি গুণ করলে 9.8 আসতো, 9.8 আসতো উত্তর। তাহলে উত্তর কত আসতো? 9.8 আসতো, 9.8 নিউটন আসতো। তাই তো? অর্থাৎ আমরা যদি পৃথিবীর ওপরে একক ভরের, 1 কেজি মানে কি? 1 কেজি মানে একক ভরের কোনো বস্তুকে রাখি, তাহলে তার উপরে যেই বল প্রযুক্ত হয় সেই বলের মান হলো এই 9.8। সেই বলের মান কত? 9.8। এবং এই 9.8 কে বা এই বলটাকে কি বলা হয়? অভিকর্ষজ ত্বরণ বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? অভিকর্ষজ ত্বরণ বলা হয়। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি আসে অভিকর্ষজ ত্বরণ বলতে কি বোঝায়, তাহলে এইভাবে দিতে পারি। যদি
একক ভরের কোনো বস্তুকে পৃথিবীতে রাখা হয়, পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে রাখা হয়, তাহলে ওই বস্তুটা যেই বল, ওই বস্তুর উপরে যেই বল প্রযুক্ত হয় সেই বলের মান কি হয়, সেই বলের মান, সেই বলকে কি বলা হয়, অর্থাৎ সেই বলকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে এইখানটাতে যে বস্তুটা রেখেছিলাম এই বস্তুকে 1 কেজি ভরের নিতে হবে, বা একক ভরের বস্তুকে নিলে, একক ভরের বস্তুকে পৃথিবীর উপরে রাখলে, ভূপৃষ্ঠের উপরে রাখলে, পৃথিবী যেই বলে ওই বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে সেই বলকেই অভিকর্ষ ত্বরণ বলা হয়। এবং আমরা এখানে করে দেখলাম এই জিনিসের মান 9.8 এর সমান হয়, যার কারণে তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কি করলাম, একক ভরের বস্তু পেলাম 9.8, একক ভরের বস্তুর ওজন কত পেলাম 9.8, বা 1 কেজি ভরের বস্তুর ওজন বা কত পেলাম 9.8। তাহলে কি 40 কেজি ভরের বস্তুর ওজন কত হবে, 40 কেজি ভরের বস্তুর ওজন কত হবে, 9.8 গুণ 40 হবে অবভিয়াসলি। এইখানটা তো তাই দেখেছিলাম 9.8/40 হয়েছিল, তাই তো হয়েছিল। তাহলে আমরা এই সূত্রকে কি করতে পারি, মডিফাই করে দিতে পারি। তাহলে এই যে টার্মটা রয়েছে না, এই যে টার্মটা এই সূত্রের মধ্যে জি ইন্টু এম বাই ডি স্কোয়ার, ডিটা কি, ডিটা হলো অ্যাকচুয়ালি আর পৃথিবীর ব্যাসার্ধ। এই যে টার্মটা, এই টার্মটা সলভ করে কত পেয়েছি, 9.8 পেয়েছি। এবং এই জিনিসকে কি দিয়ে প্রকাশ করা হয়, এই জিনিসকে জি দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়, জি দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার? এখানে আশা করছি তোদের কারোর কোনো অসুবিধা নেই। যদি কারোর অসুবিধা হয় তোরা ভিডিও আবার এইখান থেকে এই অবধি আবার দেখবি, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এই অবধি আরেকবার দেখবি, আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, আমরা কি বের করলাম, আমরা বের করলাম একক ভরের কোনো বস্তুকে যেই বল দিয়ে টানে পৃথিবী তার নিজের দিকে, সেটার মান কত পেয়েছিলাম, 9.8 পেয়েছিলাম। তাহলে একক ভরের যদি পাই তাহলে 40 কেজি ভরের কত হবে, তাহলে একক ভরের যা হবে তার সঙ্গে 40 গুণ করতে হবে। একক ভরের কত পেলাম, 9.8 পেলাম, তাহলে 40 কেজি ভরের কত পাবো, 9.8 গুণ 40 পাবো, এটাই তো পেলাম। এবং আমরা কি এই 9.8 এর মান কিসের থেকে পেয়েছিলাম, 9.8 এর মান জি গুণ পৃথিবীর ভর বাই পৃথিবীর ব্যাসার্ধের স্কয়ার, এর থেকে পেয়েছিলাম। এটাকে আমরা 9.8 ধরলাম। এবং এই নতুন যে টার্মটা, এই টার্মটাকে আমি কি দিয়ে প্রকাশ করলাম, নতুন করে জি দিয়ে, ছোট হাতের জি দিয়ে প্রকাশ করলাম। ক্লিয়ার হয়েছে? এখানটাতে ক্লিয়ার হয়েছে? এখানটাতে কারোর কোনো অসুবিধা নেই আশা করছি, এতে কারোর কোনো অসুবিধা নেই, এখান থেকে কারোর কোনো অসুবিধা নেই। তাহলে জি এর মান কি পেলাম, জি এর মান জি ইন্টু এম বাই আর স্কয়ার, এটা পেলাম। অর্থাৎ একক ভরের বস্তুর আমরা কি পেলাম, একক ভরের বস্তুকে পৃথিবী যেই বল দিয়ে টানছে তার মান হলো এত। তাহলে এম ভরের কোনো বস্তুকে যদি পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে তাহলে কি হবে, তাহলে এর সঙ্গে এম গুণ হয়ে যাবে, এর সঙ্গে কি হয়ে যাবে, এম গুণ হয়ে যাবে, এর সঙ্গে এম গুণ হয়ে গেলে আমরা কি পাবো, ওই বস্তুর ওজন পেয়ে যাব। এখান থেকে কি পেলাম, এত ভরের বস্তুকে, তাহলে এটা কি পেয়েছিলাম, ওজন পেয়েছিলাম। তাহলে ওজনের মানকে আমরা কি করতে পারি, ওজনের মানকে ডাব্লিউ সমান কি হবে, ডাব্লিউ সমান জি ইন্টু যে বস্তুটা ওই পৃথিবীর পৃষ্ঠের ওপর রয়েছে তার মান, তাকে আমি ছোট এম দিয়ে প্রকাশ করলাম, তাহলে এই জিনিসটা হয়ে যাবে কোনো বস্তুর ওজনের মান। এখান থেকে তোদের মনে হতে পারে একটুখানি কনফিউজিং, আমি কি বলবো, আগে এখানে যা দেখেছি, এখানে যা এই যে এখান থেকে যা শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত ভিডিওটা আবার আরেকবার রিপিট করে দেখবি, তাহলে আশা করি তোদের কোনো অসুবিধা হবে না। তাহলে আমি কি করলাম, প্রথমে কি কাজ করেছি, প্রথমে পৃথিবী পৃষ্ঠের উপরে একক ভরের একটা বস্তু রেখেছি। কেন একক ভরে রাখলাম, কারণ আমরা জানি কোনো কিছুর তুলনা করতে হলে তার কি করতে হয়, একক ভরের বস্তু বের করে নিতে হয়, এককটা বের করে নিতে হয়। কারণ তোরা ঐকিক নিয়মে পড়েছিস তো, এত কেজি চালের দাম এত টাকা, তারপরে 1 কেজি চালের দাম এত টাকা, তারপরে গিয়ে আবার 10 কেজি চালের দাম কি করেছি, এরকম করে নিয়েছি, অর্থাৎ একক বের করে নিয়েছি।
এইখানে যেটা সূত্রের মাধ্যমেই করেছি। তাহলে প্রথমে কি করেছি, একক ভরের বস্তুকে পৃথিবীর ওপর রেখেছি, রাখার পরে আমরা প্রথমে যে সূত্রটা ড্রাইভ করেছিলাম সেই সূত্রের থেকে দেখলাম যে ওই একক ভরের বস্তুর উপরে কতটুকু বল প্রযুক্ত হচ্ছে, সেটা প্রযুক্ত হয়ে গেলে আমরা দেখতে পেলাম যে 9.8 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। তাহলে একক ভরের বস্তুর উপরে যদি 9.8 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে অন্য যে কোনো, তাহলে 40 কেজি ভরের বস্তুর উপরে কতটুকু, 9.8 গুণ 40, বা 50 কেজি যদি হয় তাহলে 9.8 গুণ 50 হবে। এবং আমরা আরো ওই সূত্রের থেকে জানতে পেরেছি যে এই 9.8 এর মান আমরা অ্যাকচুয়ালি কিসের থেকে পেয়েছি, জি এম বাই আর স্কোয়ার। জিটা কি মহাকর্ষীয় ধ্রুবক, এমটা কি পৃথিবীর ভর, আর আর স্কোয়ার কি, আর স্কোয়ার হলো পৃথিবীর ওজন, পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার। এটা হলো 9.8, এবং একে আমি নতুন একটা টার্ম কি দিয়ে প্রকাশ করি, ছোট হাতের জি দিয়ে প্রকাশ করেছি। এটুকু কারোর কোনো অসুবিধা নেই আশা করছি। তাহলে জি এর মান পেয়ে গেছি। তাহলে জি এর মান মানে হলো 1 কেজি ভরের কোনো বস্তুর জন্য জি এর মান পেলাম। তাহলে 10 কেজি ভরের জন্য কি হবে, 9.8 গুণ 10 হবে। 40 কেজি ভরের জন্য কি হবে, 9.8 গুণ 40 হবে। তাহলে 50 কেজির জন্য কি হবে, 9.8 গুণ 50 হবে, এটা জানলাম। তাহলে এম কেজি ভরের জন্য কি হবে, 9.8 গুণ এম হবে, আর 9.8 মানেই হলো জি, তাহলে জি গুণ কি হবে, এম হবে। সেইটাই তো এখানে করেছি। তাহলে জি গুণ এম, আর এটাই কি হয়ে গেল, তাহলে 1 কেজি ভরের বস্তুর ওজন কি পেয়েছিলাম আমরা, এখান থেকে 9.8 পেয়েছিলাম। তাহলে এম কেজি ভরের কত ওজন পেলাম, জি এম বাই এম জি, এটাই পেলাম। ক্লিয়ার হয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত আরেকবার দেখবি, ঠিক আছে, 2বার 3বার দেখবি, আশা করি সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে। এইবার তোদের প্রথমে এই ভিডিও পড়াতে আমি একটা কনসেপ্ট বলেছিলাম, সেটা কি বলেছিলাম, যে আচ্ছা এটা একটু মুছে দিই, ঠিক আছে, তোরা যারা স্ক্রিনশট দিয়ে নিবি, এখানটাতে আর জায়গা নেই। প্রথমে বলেছিলাম যে পৃথিবীতে দুটো বস্তু রয়েছে। আমরা যখন সূত্রটা পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে পৃথিবীতে বস্তুগুলোর মধ্যে আকর্ষণ কেন দেখা যায় না, তাই না? তাই বলেছিলাম। সবার প্রথমে মনে করে দেখ কি বলেছিলাম যে কেন দুটো বস্তুর মধ্যে পৃথিবীতে আকর্ষণ বল আমরা দেখতে পাই না। আমার সামনে যে বস্তুটা দাঁড়িয়ে রয়েছে আমি কেন তার দিকে চলে যাই না, বা সে কেন আমার দিকে চলে আসছে না? পৃথিবীতে কেন এই ঘটনা ঘটছে না, কেন? যখন তোদের এই সূত্রটা পড়িয়েছিলাম তখন কোথায় নিয়ে গেছিলাম, মহাশূন্যে নিয়ে গেছিলাম, এবং মহাশূন্যে গিয়ে দেখতে পেয়েছিলি দুটো বস্তু পরস্পরের দিকে আকর্ষণ করছিল, তাই তো? কেন পৃথিবী পৃষ্ঠে আকর্ষণ করলো না, কেন করলো না, তাই তো? কেন করলো না পৃথিবী পৃষ্ঠে? কারণ দেখ, মনে কর এইখানটাতে কি রয়েছে, এইখানটাতে পৃথিবী, এটা হলো পৃথিবীর কেন্দ্র। মনে কর এইখানটাতে একটা বস্তু রয়েছে আর এইখানে আরেকটা বস্তু রয়েছে, এবং এই দুটো বস্তুর মধ্যে দূরত্ব হলো 1 মিটার। এবং এই বস্তুর একটা ওজন দেওয়া রয়েছে। এই বস্তুর ওজন কত? মনে কর এই বস্তুর ওজন হলো কত ধরা যায়, সহজ একটা ওজন ধরি, ঠিক আছে। এই বস্তুর ওজন হলো 1 কেজি, এই বস্তুর ওজনও 1 কেজি, ঠিক আছে, সহজ ওজন ধরলাম। তাহলে মহাকর্ষের সূত্র অনুযায়ী এই দুটো বস্তুর মধ্যে কি হবে, আকর্ষণ বল কাজ করবে। সেই আকর্ষণ বলের মান, এফ এর মান কত হবে, এফ সমান জি ইন্টু m1 m2, m1 কত 1, m2 কত 1, m1 m2 বাই আর স্কয়ার, আর কত 1 এর স্কয়ার, এত হবে, তাই তো? তাহলে কত, জি এর মান কত হবে 6.67 বাই 10 টু দি পাওয়ার 11 সমান 11 গুণ, তাহলে শূন্যর পরে কি হবে, 10টা 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে 6 6 7 এত নিউটন হবে। তাহলে এই দুটো বস্তুর মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলের মান কত হবে, এত নিউটন হবে। এইবার দেখ এইখানে যে 1 কেজির বস্তু, এই 1 কেজির বস্তু আর পৃথিবীও তো পরস্পরকে আকর্ষণ করছে। এইখানকার যে এই পাশের যে 1 কেজি বস্তু, এই বস্তু এবং পৃথিবীও তো পরস্পরকে আকর্ষণ করছে।
তাহলে এই দুটো বস্তু পৃথিবী এবং এই 1 কেজি বস্তুর মধ্যে আকর্ষণ বল কত আমরা সেটা বের করে নিই। কত বের করে নিই মনে কর কত হবে, তাহলে F সমান G ইন্টু M1 হলো পৃথিবীর ভর হলো 5.96 গুণ 10 টু দি পাওয়ার 24, আর তারপরে কি হবে গুণ 1 কেজি বাই নিচে কি হবে পৃথিবীর ব্যাসার্ধ 6370 তার স্কয়ার হবে। আচ্ছা জি এর মান কত হবে, জি এর মান হলো 6.67 বাই 10 টু দি পাওয়ার 11 গুণ 6.67 গুণ 10 টু দি পাওয়ার 11 বাই আচ্ছা 5.96 গুণ 10 টু দি পাওয়ার 24 বাই 10 টু দি পাওয়ার 24 বাই এটা 6370 তার স্কয়ার। আচ্ছা এইখানকার শূন্য, এইখানকার যে 3খানা শূন্য রয়েছে, সরি 11খানা শূন্য রয়েছে, এখানকার 11খানা শূন্য আর এইখানকার যদি 24খানা শূন্য থেকে কেটে যায় তাহলে থাকছে হলো উপরে 13খানা শূন্য থাকছে, উপরে 13খানা শূন্য থাকছে। এবং এটাকে আমরা সলভ করে লিখতে পারি 6.67 গুণ 5.96 গুণ 10 টু দি পাওয়ার 13, আর এটাকে আমরা লিখতে পারি 6.37 গুণ 67 তার স্কয়ার গুণ 6.37 গুণ 100 তার স্কয়ার দিতে পারি 6, তাহলে 100 1000 মানে হলো 1 2 3 0, আচ্ছা 1000 মানে হলো 10 টু দি পাওয়ার 6 এখানে দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা আর এটা যদি কাটাকুটি যায় তাহলে এখানে থাকছে হলো 7খানা 7 থাকছে, তাহলে 6.37 গুণ 5.96 গুণ 10 টু দি পাওয়ার 7, ঠিক আছে 10 টু দি পাওয়ার 7 আর 6.37 তার স্কয়ার, এই জিনিসটা থেকে যাচ্ছে। তাহলে দেখ ওপরে কি আছে 7খানা শূন্য রয়েছে, ওপরে কি আছে 7খানা শূন্য আছে, এবং এই দুটো যদি কাটাকুটি করিস তাহলে একটা মান আসবে, যেই মানটা তোদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে, যেই মানটা এই তোদের বইটা খুললে দেখতে পাবি, সেই মানটা এখানে যে মানটা আসবে সেই মানটা মনে কর 9 পয়েন্ট সামথিং আছে তোদের বইয়ে দেওয়া, সেই মানটা এই মানের তুলনায় অত্যন্ত বেশি, তাই তো অনেক বেশি। এইখানে যে মানটা আসবে এই মানটা এই মানের তুলনায় অনেক বেশি, যেহেতু এই মানটা এই মানের তুলনায় অনেক বেশি, তার জন্যে কি হয়, তার জন্য এই দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে না। এটা তো আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বুঝলাম। মনে কর কি আছে হাল্ক, ঠিক আছে, হাল্ক দুটো বস্তুকে কি করে রয়েছে এরকম করে ধরে রয়েছে, ঠিক আছে, হাল্ক দুটো বস্তুকে ধরে রয়েছে এরকমের করে, এই দুটো বস্তু মনে কর দুটো বন্ধুকে এরকম করে ধরে রয়েছে পরস্পরকে, এবং ওই দুটো বন্ধুও পরস্পরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু হাল্ক ওদেরকে এত জোরে ধরে রেখেছে যার কারণে ওরা পরস্পরের দিকে যেতে পারছে না। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছিস? মনে কর এইখানটাতে কি করেছে, এইখানটাতে মনে কর হাল্ক রয়েছে, ঠিক আছে, হাল্ক মনে কর এইখানে একটা বন্ধুকে ধরে রয়েছে, এখানে মনে কর আরেকটা বন্ধুকে ধরে রয়েছে, ঠিক আছে। আচ্ছা এই মনে কর হাল্ক, ঠিক আছে, এই মনে কর হাল্ক মনে কর এখানে একটা বন্ধুকে ধরে রয়েছে আর এইখানে আরেকটা বন্ধুকে ধরে রয়েছে, ঠিক আছে। এই যে বন্ধু, এই বন্ধু আর এই বন্ধু পরস্পরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এ আর এ পরস্পরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এরা পরস্পরের কাছাকাছি আসতে পারছে না। কেন? কারণ হাল্ক এদেরকে এত জোরে ধরে রয়েছে, এরা চেষ্টা করলে এখানে যেতে পারছে না। যখনই আমি এই হাল্কের বাহুর থেকে ওদেরকে সরিয়ে দেবো, ওদের বাহুর থেকে ওদেরকে সরিয়ে দেবো, হাল্কের শক্তির থেকে ওদেরকে সরিয়ে দেবো, তখনই ওরা দুইজন পরস্পরের দিকে চলে যাবে। যার কারণে পৃথিবীতে থাকা অবস্থায় যে কোনো বস্তু কি করে, যে কোনো বস্তুকে পৃথিবী যে শক্তি দিয়ে নিজের দিকে টানে, তার তুলনায় ওই দুটো বস্তু পরস্পরের দিকে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটার মান এতটাই বেশি, যার জন্য কি হয় না, যার জন্য পৃথিবীতে থাকা অন্যান্য বস্তু পরস্পরের দিকে চলে যায় না। ঠিক আছে, আমি কেন
আমার সামনে যেই বস্তুটা রয়েছে তার দিকে চলে যায় না, যে সেই বস্তুটা কেন আমার দিকে চলে আসে না, কারণ আমাকেও পৃথিবী একটা বল দিয়ে নিচের দিকে টানছে, ওই বস্তুকেও পৃথিবী একটা বলে নিচের দিকে টেনে ধরে রেখেছে, যার কারণে আমাদের মধ্যে আকর্ষণ বল থাকা সত্ত্বেও পৃথিবী আমাদেরকে যেই বল দিয়ে টেনে রেখেছে সেই বলের মান আমাদের দুইজনের আকর্ষণ বলের মানের অত্যন্ত বেশি, মানের থেকে অনেক বেশি, যার জন্য আমরা দুজন পরস্পরের দিকে যাই না। কিন্তু যখনই আমরা মহাশূন্যে চলে যাই তখনই পৃথিবীর যে অভিকর্ষ বল, এই অভিকর্ষ বলের মান কে যায়, কমে যায়। আর কমে যাওয়ার কারণে আমরা দুইজন বা অন্য বস্তুরা মহাকাশে পরস্পরের দিকে সরে আসে, অর্থাৎ মহাকর্ষ বল দেখায়। ক্লিয়ার এইখানটাতে? আশা করছি এইখানটাতে তোদের কোনো অসুবিধা নেই, এইখানটাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে দেখ এখানে 4 নম্বর প্রশ্নে কি বলছে, অভিকর্ষ যদি না থাকতো তাহলে কি হতো? অভিকর্ষ যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে আমাদের পৃথিবীতে যেসব বস্তু রয়েছে সেই বস্তুরা সব পরস্পরের দিকে আকর্ষিত হতো এবং একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হতো, এবং গাছপালা পশু পাখি কিছুই থাকা সম্ভব ছিল না। পৃথিবীতে যদি অভিকর্ষ বল না থাকে তাহলে কিছুই থাকা সম্ভব ছিল না, গাছপালা পশু পাখি কিছুই থাকা সম্ভব ছিল না, সব পরস্পরের থেকে কি যেত, পরস্পরের একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হতো, অর্থাৎ পৃথিবীতে জীবন ধারণ করাই সম্ভব হতো না। আচ্ছা, পৃথিবীর সব স্থানেই কি অভিকর্ষ ত্বরণ কি, এটা আগেই বুঝিয়ে দিলাম। আচ্ছা, পৃথিবীর সব স্থানেই কি বস্তুর ওজন সমান? পৃথিবীর সব স্থানে আমরা দেখেছি, আমরা কি পৃথিবীর সব স্থানে বস্তুর ওজন সমান না অসমান? অসমান। কেন অসমান? কারণ আমরা দেখেছি এফ এর যে সূত্র বা বল, পৃথিবীতে অবস্থিত কোনো বস্তুর যে বল, সেই বলের মান কিসের উপর নির্ভর করে? জি ইন্টু m1 m2, অর্থাৎ ওই দুটো বস্তুর গুণফল এবং তাদের মধ্যে দূরত্বের উপর ডিপেন্ড করে। এবার পৃথিবী তো একদম পারফেক্ট গোল না, পৃথিবীর কোথাও কি আছে, অনেক উঁচু, কোথাও নিচু, কোথাও উঁচু, কোথাও নিচু, এরকমের রয়েছে, তাই তো? পৃথিবী একদম পুরো পারফেক্ট গোল না। যদি পারফেক্ট গোল হতো তাহলে পৃথিবীর ওজন সব জায়গায় সমান হতো। যেহেতু পৃথিবী পারফেক্ট গোল না, কোথাও উঁচু কোথাও নিচু, তার জন্য পৃথিবীর কি অভিকর্ষ, পৃথিবীর সব জায়গায় বস্তুর ওজন আলাদা আলাদা, সব জায়গায় বস্তুর ওজন আলাদা আলাদা। কেন আলাদা আলাদা? কারণ যেই জায়গা নিচু জায়গা সেই জায়গায় কি হবে, সেই জায়গায় ওজন এক রকমের হবে, যেই জায়গায় উঁচু জায়গা সেই জায়গায় ওজন আরেক রকমের হবে। কারণ কি? কারণ আমরা এই যে বল, এই বলের সূত্রেই দেখতে পেয়েছি যে বলের সূত্রটা কার উপরে নির্ভর করে? পৃথিবীর ব্যাসার্ধের উপরে নির্ভর করে, যার কারণে। আচ্ছা, এবার কি আছে, অভিকর্ষ ত্বরণ কি সেটাও বলে দিয়েছি, ওজন কি। আচ্ছা, এবারে ভূপৃষ্ঠে অবস্থিত 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মান কত, সেটা তো আমি আগেই বের করে দিলাম, অঙ্ক করতে করতে বের করে দিয়েছি। আচ্ছা, আর কিছু কি বাকি আছে তোদের বইয়ে? আরেকটা কনসেপ্ট বাকি আছে, সেই কনসেপ্টটা হলো, এটা মুছে দিই, সেই কনসেপ্টটা হলেই তোদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? সেই কনসেপ্টটা হলো, তোদের বইয়ে দেওয়া আছে, তোদের বইয়ে একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তোদের বইয়ে একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটাই আমি এখন করে দেবো। সেই অঙ্কে এরকমের দেওয়া আছে যে কোনো বস্তুর ওজন দুটো বস্তুর একটির ভর অন্যটির 3 গুণ এবং তাদের মধ্যকার দূরত্ব 5 গুণ করলে বস্তুদ্বয়ের মধ্যে বলের কি পরিবর্তন হবে? বলের কি পরিবর্তন হবে? আমরা বলের সূত্র অনুযায়ী কি জানি? বলের সূত্র অনুযায়ী জানি F = G ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। এটা হলো বলের সূত্র। দুটো বস্তু, এখানে একটা বস্তু দেওয়া রয়েছে, এখানে একটা বস্তু দেওয়া রয়েছে, এই দুটো বস্তুর মধ্যে
দূরত্ব দেওয়া রয়েছে ডি, একটা বস্তুর ওজন হলো m1, একটা বস্তুর ওজন না, একটা বস্তুর ভর হলো m1 আর একটা বস্তুর ভর হলো m2, এটা দেওয়া রয়েছে। তাহলে এই দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? ক্রিয়াশীল বল হবে F = g ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার, এটা হবে। আচ্ছা, আর কি, এবার এই প্রশ্নে দেওয়া আছে যদি এই দুটো বস্তুর একজনের ভরকে অন্যটা 3 গুণ করে দিই, একজনের ভরকে অন্যটার 3 গুণ করে দিই। দেখ এইখানে একটা বস্তু রয়েছে আর মনে কর এইজনের ভরকে, এটার ওজন কত m দেওয়া রয়েছে, আর এটার ওজন কত হবে? একজনের ভরকে অন্যজনের ভরের 3 গুণ করে দিই, তাহলে এর 3 গুণ হয়ে যাবে। এবং এদের মধ্যে যে ডিস্টেন্স প্রথমে কত ছিল? প্রথমে ডি ছিল, এখন এসে কত হয়ে গেল? 5d বানিয়ে দিলাম। তাহলে এদের মধ্যে বলের কি পার্থক্য হবে সেই পার্থক্যটা বের করতে বলেছে। তাহলে প্রথম কেস, এটা হলো কেস 1 আর হলো কেস 2। কেস 2 এর ক্ষেত্রে কি পরিমাণ বল প্রযুক্ত হবে? g ইন্টু m1 m2 কত? 3m বাই 5d তার স্কোয়ার, তাহলে কি হচ্ছে? g ইন্টু 3m স্কোয়ার বাই 25d স্কোয়ার, তাহলে কি হচ্ছে? 3 আর 25কে যদি আমি এই পাশে নিয়ে আসি, 3/25 গুণ gm স্কোয়ার বাই ডি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো? gm বাই ডি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আর এই প্রাথমিক অবস্থায় কি ছিল? প্রাথমিক অবস্থায় দুইজনের ভরই সমান ছিল, দুটো বস্তুর একটির ভর অন্যটির 3 গুণ করে দিলি, এবং প্রাথমিক অবস্থায় কি ছিল? দুটো বস্তুর ভরই m ছিল, ঠিক আছে? দুটো বস্তুর ভর কি ছিল? m ছিল। তাহলে এটার m1 এর পরিবর্তে এই দুটো m লিখতে পারি, আর দুটো m গুণ হয়ে গেলে কি হয়ে যাবে? m স্কোয়ার হয়ে যাবে। দুটো m গুণ হয়ে গেলে কি হবে? m স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখ প্রথমে কত হলো? প্রথমে বলের মান হলো g ইন্টু m স্কোয়ার বাই ডি স্কোয়ার, আর পরে গিয়ে কত হলো? 3/25 গুণ gm স্কোয়ার বাই ডি স্কোয়ার, এটা হলো f1, এটা হলো f2, তাহলে 3/25 গুণ f1, এটাই তো আসছে 3/25/f2। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে বলের মান প্রথম ক্ষেত্রে যে বল ছিল তার 3/25 গুণ হয়ে যাবে, 3/25 গুণ হয়ে যাবে। এটা আছে তোদের বইয়ে একটা প্রশ্ন। আচ্ছা, তোদের বইয়ে আরো একটা জিনিস রয়েছে, আমার করাতে মনে পড়লো। দেখ আরেকটা জিনিস কি রয়েছে? আরেকটা জিনিস রয়েছে যে কোনো বস্তুকে যদি পৃথিবী পৃষ্ঠের থেকে অনেক উঁচুতে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে? তাহলে তার অভিকর্ষ বলের মান কমতে থাকবে, তাই তো? মনে কর এইখানটাতে একটা পৃথিবী রয়েছে, এইখানটাতে মনে কর একটা না, এখানে মনে কর পৃথিবী রয়েছে, এই পৃথিবীর থেকে একটা বস্তুকে অনেক দূরে নিয়ে গেলাম, একটা বস্তুকে কি করলাম? দূরে নিয়ে গেলাম, তাহলে কি হবে? তাহলে এদের মধ্যে বলের মান কমতে থাকবে তো, কারণ আমরা কি জানি? F = g ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার, অর্থাৎ এই যে বলের মান, এই বলের মান কি হবে? এদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যত বেশি হবে এই বলের মান কি হবে? এই বলের মান তত কমতে থাকবে, তাই তো? আমি যদি কি করি, এই দূরত্বকে প্রথমে যদি 1 কিলোমিটার থাকে, 1 কিলোমিটার থাকে, তাহলে কি হবে? তাহলে যেই মানটা হবে তারপরে যদি দূরত্ব বাড়িয়ে 100 কিলোমিটার বানিয়ে দিই, তাহলে সেই মানটা নিশ্চয়ই আরো কমে যাবে, তাই তো? যদি মনে করে 1 মিলিয়ন কিলোমিটার বানিয়ে দিই, যদি মনে কর 1 ট্রিলিয়ন কিলোমিটার বানিয়ে দিই, এরকম করতে মনে কর 1 জিলিয়ন কিলোমিটার বাড়িয়ে দিই, এরকম করে যদি বাড়াতে থাকি, যদি এই নিচেই দেখ এই যে সমীকরণটা আমি লিখলাম না এখানটাতে, এখান থেকেই তো আমরা বলের মান বের করব। পৃথিবীতে অবস্থিত কোনো বস্তুকে যদি আমরা ক্রমান্বয়ে তাদের দূরত্বকে বাড়িয়ে দিই, ক্রমান্বয়ে যদি দূরত্ব বাড়াতে থাকি, তাহলে কি হবে? তাহলে এই ডি এর মান বাড়তে থাকবে, আর ডি এর মান বাড়তে থাকলে কি হবে? এই বলের মান কমতে থাকবে। ডি এর মান যত বাড়বে বলের মান তত কি হবে? কমবে, যেহেতু এরা দুইজন ব্যস্তানুপাতিক, সেহেতু কি হবে? ডি এর মান যত বাড়বে এফ এর মান বা বলের মান তত কমতে থাকবে, এবং কমতে কমতে একটা সময় কি হয়ে যাবে? শূন্যের কাছাকাছি হবে, কিন্তু কখনো শূন্য হবে না, তাই না? এটাকে যদি আমি 100 মনে কর 100 ট্রিলিয়ন কিলোমিটার যদি নিয়ে নিই,
মনে কর প্রথমে কত নিয়েছিলাম, প্রথমে নিয়েছিলাম 10 কিলোমিটার, তারপরে কত নিয়েছিলাম, তারপরে 100 কিলোমিটার, তারপরে এরকম করে বাড়াতে বাড়াতে 1 মিলিয়ন কিলোমিটার, তারপরে মনে কর 100 ট্রিলিয়ন কিলোমিটার, তাই তো? এরকম করে ট্রিলিয়নের পরে আরও যদি বাড়াতে থাকি, সেটা কি হবে, সেটাই বলের মান কি হবে, এরকমের শূন্যের সংখ্যা বাড়তে থাকবে, এরকমের শূন্যের সংখ্যা, পয়েন্টের পরে শূন্যের সংখ্যা বাড়তে থাকবে, তারপরে গিয়ে একটা সংখ্যা আসবে, তারপরে গিয়ে মনে করেন এরকম করে অনেকগুলো শূন্য আসলো, তারপরে গিয়ে 8 আর 7 আসলো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি নিচেই যত শূন্যের সংখ্যা, নিচেই যত কিলোমিটার বাড়াবো, তত কি হতে থাকবে, এই পয়েন্টের পরে শূন্যের সংখ্যা বাড়তে থাকবে, পয়েন্টের পরে শূন্যের সংখ্যা বাড়তে থাকবে, এবং একটা সময় জিরোর কাছাকাছি হয়ে যাবে, কিন্তু কখনো শূন্য হবে না। তাই তোদের বইয়ে একটা কথা লেখা রয়েছে, সেটা হলো পৃথিবী থেকে যতই দূরত্ব বাড়াতে থাকো না কেন, ততই কি হবে, কখনো কি হবে না, কখনো এই বলের মান বা অভিকর্ষ বলের মান শূন্য হবে না, এবং বাড়তে বাড়তে একটা সময় শূন্যের কাছাকাছি হয়ে যাবে, এবং বাড়তে বাড়তে একটা সময় এতটা ছোট হয়ে যাবে যেটাকে আমরা শূন্য ধরে নিতে পারি হিসাবের সুবিধার্থে, কিন্তু কখনো শূন্য হবে না, এই কথাটা লেখা রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? শূন্যের কাছাকাছি যাবে, একদম পুরোপুরি শূন্য হবে না, এই কথা বলা আছে, তাই তো? এবং হিসাবের সুবিধার্থে আমরা কি করে নিই, শূন্য ধরে নিই। যদি অনেক দূরত্ব যদি অনেক বেশি হয়, অনেক দূরত্ব বেশি হয়, তখন গিয়ে যায় আমরা শূন্য ধরে নিই। যেরকম পৃথিবীর থেকে সূর্যের যে দূরত্ব, সেটা অনেক বেশি দূরত্ব। মনে কর পৃথিবীর থেকে মনে কর আমাদের বাইরে, আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই গ্যালাক্সির বাইরে আরেকটা গ্যালাক্সি রয়েছে। ঠিক আছে, সেই মনে কর সানফ্লাওয়ার গ্যালাক্সি রয়েছে, সেই সানফ্লাওয়ার গ্যালাক্সিতে আরেকটা গ্রহ রয়েছে। তাহলে এই পৃথিবীর থেকে ওই সানফ্লাওয়ার গ্যালাক্সিতে অবস্থিত আরেকটা গ্রহের মধ্যে যে বল কি হবে, অভিকর্ষ বল ক্রিয়া করবে। যেহেতু একটা পৃথিবী রয়েছে, বা আমরা বলতে পারি মহাকর্ষ, যেহেতু অনেক বৃহৎ স্কেলে ধরছি, তাহলে মহাকর্ষ বল ক্রিয়া করবে। কিন্তু সেই মহাকর্ষ বলের মান বা অভিকর্ষ বলের মান যাই বলিস, সেই বলের মান এতটাই নগণ্য হয়ে যায় যে আমরা কি করতে পারি, এটাকে আমরা শূন্য ধরে নিতে পারি। কিন্তু আদতে যতই দূরত্ব বেশি হতে থাকুক না কেন, এই পৃথিবীতে যা রয়েছে, এই পৃথিবীতে যদি আমরা মহাবিশ্বের একদম শেষ প্রান্ত যদি ধর সাপোজ, ঠিক আছে, ইমাজিনারি কথা বলছি, যদি শেষ প্রান্ত কোনো একটা গ্রহের কথা মধ্যে তুলনা করি, তাহলে কি হবে, তাহলেও খুব সামান্য পরিমাণ অভিকর্ষ বল ক্রিয়া করবে, কিন্তু পুরোপুরি শূন্য হবে না। কিন্তু যেহেতু দূরত্ব এতটাই বেশি এবং শূন্যের কাছাকাছি, এবং বলতে পারি শূন্যের কাছাকাছি, ঠিক আছে, এবং যার জন্য তোদের বইয়ের বলা হয় যে অসীম দূরত্বে কি হয়ে যায়, শূন্য ধরে নেওয়া হয়। ক্লিয়ার? আশা করি তোরা সবাই এইটুকু বুঝতে পেরেছিস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ছিল, এবং তোদের এর মধ্যে আমি মোটামুটি বেসিক সব আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি, যারা আশা করি সবাই বুঝতে পেরেছিস, এবং অল দ্য বেস্ট।